সাজিয়েছি মূলত হচ্ছে দুইটা সূত্র পড়াবো, দুইটা। একটা হচ্ছে তোমাদের উপাংশ সূত্র, ভেক্টর বিভাজন যোজনে আমরা জানি 5টা সূত্র আছে, এর মধ্যে সামান্তরিক সূত্র যে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই সামান্তরিক সূত্রটা আমি বলেছি যে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। নট অনলি অ্যাডমিশন টেস্ট, এই ক্ষেত্রে আমাদের বোর্ড এক্সাম বলো আর অ্যাডমিশন বলো, দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের সেটা, আবার আমি শুধুমাত্র মেডিকেল বলবো এটাও না, এটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরের জন্য। এই ভেক্টরের সূত্রের মধ্যে যত সূত্র আছে তার মধ্যে সবচেয়ে ব্যবহার হচ্ছে এই ধরনের, মানে হচ্ছে আমাদের এই সামান্তরিক সূত্রটা, সব ক্ষেত্রে দেখবে এটার ব্যবহার আছে। তো অ্যাকচুয়ালি তোমাদের বিষয়টা হচ্ছে যে অধ্যায়টার কিছু কিছু টপিকস আছে, যে টপিকসগুলো পড়লে আমাদের অনেক বেশি কার্যকর হয়, অনেক বেশি কাজে লাগে। তো তার মধ্যে সামান্তরিক সূত্র একটা, সৃজনশীল প্রশ্নের জন্য সামান্তরিক সূত্র একটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তো যাই হোক, আমরা এখন ক্লাসে শুরু করতে যাচ্ছি। তো দেখো, প্রথমে সামান্তরিক সূত্র আছে আমাদের। এই সামান্তরিক সূত্রটা কি বলছে? কোন সামান্তরিকের একই বিন্দু হতে, কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি, সন্নিহিত বাহু দুটি যদি কর্ণের কোন কর্ণার উপর একই সময়ে কার্যত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, একই সময়ে, একটা বিষয় দেখো, একই সময়ে কি বলছে যে কোন একই বিন্দু, দেখো একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোন কর্ণার উপর একই সময়ে কার্যত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণই, ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণই লব্ধির মান এবং দিক নির্দেশ করে, লব্ধির মান এবং দিক নির্দেশ করে, তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই হচ্ছে একটা সামান্তরিক যার সন্নিহিত বাহু হচ্ছে, দেখো সন্নিহিত বাহু দুটো হচ্ছে ও এ এবং হচ্ছে দেখো ওবি, ও এবং ওবি হচ্ছে দুইটা বাহু, এবং এই সন্নিহিত বাহু দুটো যদি দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, কি বলছে? একই সময়ে ক্লিয়ার হতো কোন কর্ণার উপর, তাহলে কর্ণটা কোথায় আছে? ধরো এই বিন্দুতে একটা কণা আছে, এই ও বিন্দুতে একটা কণা আছে, এই ও বিন্দুতে যদি ও এ এবং ওবি এই দুইটা বাহু, সন্নিহিত বাহু ও এ এবং ওবি যদি দুইটা সন্নিহিত বাহু হয়, এবং এই দুইটা যদি এই কণার উপর একই সময়ে কার্যত দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, একই সময়ে কার্যত দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, তার মানে হচ্ছে এই ও এ সমান, ও এটা হচ্ছে কি বাহুটা সমান কি ধরে নাও একটা পি ভেক্টর, আর এই ওবি, এই ওবি সমান ধরে নাও একটা হচ্ছে কিউ ভেক্টর, দুইটা ভেক্টর ধরে নিলাম আমরা। কি ধরে নিলাম? এখানে আমরা দুইটা ভেক্টর ধরে নিলাম। আচ্ছা, এই যে আমরা দুইটা ভেক্টর ধরে নিয়েছি, এই যে আমরা দুইটা ভেক্টর ধরেছি, ও এর সমান পি আর ওবি সমান ধরেছি কি কিউ, তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে কিউ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে কি বলছে? দুইটা ভেক্টর আছে, তার যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে মান তো বুঝো, তাহলে মান যদি এই যে দেখো এই ভেক্টরটার মান কত, আমরা জানি পি ভেক্টর মান কত, এটা পি ভেক্টর মান এইটা, বা শুধুমাত্র আমরা পি দিয়ে লিখতে পারি, শুধুমাত্র পি। আর কিউ ভেক্টর মান দেখো, কিউ ভেক্টর এটা তুমি এভাবে লিখতে পারো, ও এ, এই ও এর সমান হচ্ছে, এই ও এর সমান হচ্ছে এটা, সমান হচ্ছে এটা, মান প্রকাশ করছি। আর ওবি সমান দাঁড়াচ্ছে, ওবি সমান লিখতে পারি আমরা কিউ, ওবি সমান লিখতে পারি কিউ, বা আমরা লিখতে পারি সরাসরি কিউ লিখতে পারি। তাহলে এগুলো হচ্ছে মান। তো ভেক্টর হচ্ছে কোনটা? ও এর সমান পি, ওবি সমান কিউ, দুইটা ভেক্টর নির্দেশ করে, কার্যত দুইটা ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে, মানও নির্দেশ করবে, দিকও নির্দেশ করবে। আচ্ছা, তাহলে আমরা যেটা পেয়ে গেছি মান কত পেয়েছি? এই পি ভেক্টরের মান পেয়েছি পি, শুধু পি দেখো, আর কিউ ভেক্টরের মান পেয়েছি শুধু ভেক্টর কিউ এর সমান পেয়েছি কত? শুধু কিউ, এটা মান। এটা হচ্ছে ভেক্টর, এটা পি এবং কিউ দুটি ভেক্টর, আর পি এবং কিউ এই যে দুটো, এই দুটো হচ্ছে মান। কাদের মান? এই পি ভেক্টর মান, এটা হচ্ছে পি ভেক্টর মান, আর এটা হচ্ছে কিউ ভেক্টরের মান। আচ্ছা, তাহলে এইগুলো যদি মান নির্দেশ করে, এখন আসি আমরা দিক ও নির্দেশ করছে। যদি দিক নির্দেশ করে, আবার কি বলছে? দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দুতে, কোন বিন্দুতে? এই যে এই বিন্দুতে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, তাহলে এই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিক কর্ণ হচ্ছে, দেখো এটা, এই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিক কর্ণ হচ্ছে ওসি। কর্ণটা কি? এখানে কর্ণ দেখো, এখানে কর্ণ যেটা আছে, কর্ণ হচ্ছে, কর্ণ সমান কত আছে? ওসি। তাহলে এই ওসিটা হচ্ছে কি ভেক্টর রাশি, দেখো ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিক কর্ণই লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে মূল ভেক্টর ছিল পি এবং কিউ, আর এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে সামান্তরিকের কর্ণ। কোন কর্ণটা নির্দেশ করবে? যে কর্ণের, যে বিন্দুতে একই সময়ে দুইটি সন্নিহিত বাহু, দেখো দুইটি সন্নিহিত বাহু দ্বারা যে দুইটা ভেক্টর নির্দেশ করা হয়েছিল,
ওই দুইটা ভেক্টর যদি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, একই সময়ে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, তাহলে যে বিন্দুতে ক্রিয়ারত ছিল সেই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটা সামান্তরিকের সেই বিন্দু থেকে, এই বিন্দুতে ক্রিয়ারত ছিল, এই বিন্দু থেকে সামান্তরিক সন্নিহিত বাহু ধরেছিলাম, যেহেতু সন্নিহিত বাহু এটা, আর একই কোণার উপর এইখানে কোণাটা আছে, কোথায় আছে, এইখানে কোণাটা আছে, এই কোণার উপর এই বিন্দুতে অঙ্কিত কর্ণটাই হবে কি সামান্তরিকের যে এই পি এবং কিউ ভেক্টর দুটি, এই দুটি ভেক্টর কি লব্ধি হবে, এই কর্ণটাই হবে পি এবং কিউ ভেক্টরের লব্ধি। তাহলে তুমি এই যে লব্ধিটা পাচ্ছ, তাহলে আমার লব্ধি কত আছে এটা, এখন আমরা এটা প্রমাণ করব, আমরা এটা এখন প্রমাণ করব। তাহলে আমরা কি পেয়েছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি লব্ধি এখানে দেখো, তাহলে শর্ত মতে যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, আমরা ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, লক্ষ্য করো এইখান থেকে দেখো সামান্তরিকের বিপরীত কর্ণগুলি, তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো ওবি সমান্তরাল হচ্ছে এখানে এসি, ওবি সমান্তরাল এসি, কারণ হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমার এইখানে হবে কি, তাহলে বিসি সমান্তরাল হচ্ছে, বিসি সমান্তরাল হবে ওএ, বিসি সমান্তরাল হচ্ছে ওএ, তাহলে সামান্তরিকের এই বাহুর সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল। আচ্ছা এটা গেল। এখন দেখো এটা যদি সমান হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি এটা কিউ, এই ভেক্টরটা কি হবে, এখানে কিউ চলে আসছে। তাহলে এখন দেখো তো এইখান থেকে একটা ক্রম তৈরি হচ্ছে, একটা ক্রম, তাহলে এই ভেক্টরটা দেখো এইখান থেকে এখানে যাচ্ছে, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এই ভেক্টর আদি বিন্দু এখানে আর শীর্ষবিন্দু এখানে, আর এই ভেক্টরের আদি বিন্দু এখানে, শীর্ষবিন্দু এখানে। তার মানে আমরা পাচ্ছি কি দেখো আদি বিন্দু, এই শীর্ষবিন্দু আদি বিন্দু মিলে কি পাওয়া যায়, একটা ক্রম তৈরি হয়। আর একই ক্রমে যদি কতগুলি ভেক্টর সাজানো থাকে তাদের লব্ধি হবে কি বিপরীত বাহুটা, ত্রিভুজের ক্ষেত্রে লব্ধি হবে কি তাদের বিপরীত বাহু। তাহলে পি এবং কিউ এই দুই ভেক্টর লব্ধি হচ্ছে কি ওসি, আর ওসি সমান ধরে নিচ্ছি আমি আর ভেক্টর, ওসি সমান কি ধরে নিচ্ছি আর। তাহলে এই সমান্তরিকের লব্ধি হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, এই হচ্ছে লব্ধি ত্রিভুজ সূত্র অনুসারে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র অনুসারে লব্ধি। এখন আমরা এটা লব্ধি বের করছি, লব্ধি ভেক্টর পেয়েছি, এটা কিন্তু লব্ধির মান না, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। তো লব্ধি ভেক্টর আর লব্ধি মান কিন্তু এক না, তো লব্ধি ভেক্টরটা পেয়েছি, এখন লব্ধির মান নির্ণয় করব। তো লব্ধির মান নির্ণয়ের জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লব্ধির মান নির্ণয়, লব্ধির মান নির্ণয়। দেখো মান কিভাবে নির্ণয় করতে হয়, লব্ধির মান যদি নির্ণয় করি, আমরা তো লব্ধিটা পেয়েছি, আমি এটা লিখে রাখছি এখানে যে r সমান কি পেয়েছি p প্লাস q, এটা হচ্ছে মনে রাখলাম। আচ্ছা এটা মুছে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব এখান থেকে আমরা এই বাহুটাকে একটু বর্ধিত করব, ও এই বাহুটাকে একটু বর্ধিত করে এই ও এর বর্ধিত অংশের উপর একটা লম্ব আঁকলাম ওডি, একটা লম্ব আঁকলাম কি ওডি। দেখো তা সিডি এঁকেছি, তার মানে হচ্ছে এখানে সিডি হচ্ছে ওডি এর উপর লম্ব, সিডি লম্ব হচ্ছে ওডি, কারো লম্ব সিডি লম্ব হচ্ছে ওডি, মানে ও বিন্দু থেকে আমরা ও একে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এই ওডি এর উপর সিডি একটি লম্ব অঙ্কন করি। কি করেছি আমরা, ওডি এর উপর সিডি একটা লম্ব, ওডি প্রথমে আমরা ও একে ডি পর্যন্ত বর্ধিত করেছি, অতঃপর আমরা সি বিন্দু থেকে ওডি এর উপর একটা লম্ব সিডি এঁকেছি। তাহলে আমরা এখানে সিডি লম্ব কার উপর, ওডি এর উপর। আচ্ছা এখন এইটা যদি হয়, ধরো যে এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দেখো পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আছে হচ্ছে আলফা, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এইটা দেখো এটা কি অনুরূপ বাহু না, তাহলে এটা কিন্তু আলফাই হবে, কারণ দেখো এই বাহু যদি সমান্তরাল হয়, আর এইটা দেখো এই সমান্তরাল দুটো বাহুকে যদি তৃতীয় কোনো বাহু ছেদ করে, তাহলে এই ছেদকের একই পাশের কোণদ্বয় সমান হয়, ছেদকের একই পাশের অনুরূপ কোণদ্বয় কি হবে সমান। তাহলে আমার এই যে এখানে দেখো যে এই যে একটা রেখা আছে, এটা কি দেখো ওবি, এটা হচ্ছে ওবি রেখা, আর এখানে একটু লক্ষ্য রাখতে দেখো এই যে এই রেখাটা হচ্ছে এসি, এই রেখাটা কি আছে এসি, দেখো ওবি এসি এবং এই দুটো সমান এবং সমান্তরাল, তো দুইটা সমান্তরাল রেখাকে সরল রেখাকে যদি তৃতীয় কোণ সরলরেখা ছেদ করে, তাহলে ওই ছেদকের একই পাশে অনুরূপ কোণগুলি কি হয় সমান হবে। তাহলে এইটা যদি হয় আলফা, তাহলে এটা হবে কি আলফা, তাহলে আবার এইটা আলফা মানে কি এই কোণটাও আলফা হবে, এই কোণটা কি হয়ে যাবে আলফা হয়ে যাবে। আচ্ছা এবার আসি আমরা, এবার একটু আমরা এখানে আসি, তাহলে আমরা এখানে পেয়ে গেছি, তাহলে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যদি এটা সমকোণী ত্রিভুজ হয় দেখো, তাহলে আমরা পাচ্ছি ও সি এ
ওসিডি ওসিডি একটি একটি কি সমকোণী ত্রিভুজ, ওসিডি একটি সমকোণী ত্রিভুজ, ওসিডি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, দুই সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে দেখো ওসি স্কয়ার ইকুয়াল হচ্ছে লিখতে পারবো কি ওসি স্কয়ার সমান লিখতে পারি ওডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। কেন? পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে, সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে। আচ্ছা, তো আমরা এটা কিন্তু আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এটা লিখেছি ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, অর্থাৎ এই যে অতিভুজ স্কয়ার এটা হচ্ছে কি আমাদের অতিভুজ, এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে আমরা এই ওসি স্কয়ার সমান আমরা কিন্তু লব্ধি বের করব, ওসি বের করছি, লব্ধি ওসি বের করতে হবে। তাহলে ওডি সমান কত পেয়েছি আমরা? তো এখানে ওডি পেয়েছি, ও আচ্ছা ওডি না, এখানে ওডি হবে না, একটু ভালো করে দেখো। ও হ্যাঁ ঠিক আছে, সরি, ওডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার, ঠিক আছে। এখন আমি কিন্তু ওডি সমান একটা বিষয় লিখতে পারি, ওডি সমান কি লিখতে পারি দেখো তো, ওডি মানে হচ্ছে ও এ প্লাস হচ্ছে কি এডি, ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস লিখতে পারি কি সিডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। তাহলে এইটুকু সমান কি লিখতে পারি? এটা সমান কিন্তু লেখা যায় ও এ স্কয়ার প্লাস হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, ও এ স্কয়ার প্লাস হচ্ছে 2 ও এ ইনটু হচ্ছে এডি প্লাস হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার প্লাস এখানে লিখতে পারি সিডি স্কয়ার প্লাস হচ্ছে এখানে লিখতে পারি আমি সিডি স্কয়ার। দেখো তাহলে এটা হচ্ছে আমার 1 নং, এটা হচ্ছে আমার 1 নং লিখে রাখলাম। আচ্ছা, এখন এই ত্রিভুজটার সমকোণী দেখো, এই ত্রিভুজটাকে আমি এখানে লিখেছি, দেখো এই যে এবিসি সমকোণী ত্রিভুজটা এই যে দেখো এখানে লিখেছি। তো এবিসি সমকোণী ত্রিভুজটা কোথায় লিখেছি? এখানে। তাহলে এই ত্রিভুজের এস স্কয়ার সমান কি লিখতে পারি দেখো তো, সমকোণী ত্রিভুজ হলে আমরা লিখতে পারি কি সিডি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার, সিডি স্কয়ার প্লাস হচ্ছে কি লিখতে পারি এডি স্কয়ার, সিডি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার। অর্থাৎ এই যে দেখো এইটুকু সমান কি দাঁড়াচ্ছে আমার? এইটুকু সমান দাঁড়াচ্ছে কি এস স্কয়ার, এইটুকু সমান দাঁড়াচ্ছে এস স্কয়ার। কারণ আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? আচ্ছা, এবার আসো আমি কিন্তু ও এর মান জানি, দেখো ও এর সমান পি, কি মান জানো তো দেখো, তুমি কিন্তু জানো ও এর সমান এখানে পি বাস, কিন্তু আচ্ছা তুমি আরেকটা জানো হচ্ছে ও বি সমান তুমি জানো কিউ, ও বি সমান জানো কিউ, তাহলে ও এ জানো, ঠিক আছে। আর এখান থেকে একটু দেখো যে তোমার কিন্তু এসি সমান এখানে যে এখানে এসি সমান কি দাঁড়াবে? এসি সমান হচ্ছে ও বি সমান হচ্ছে কিউ, এসি সমান ও বি সমান কিউ। তাহলে আমি এসি এর মান জানি, তাহলে আমি কোনটা জানি? এখানে এডি, এখানে জানি না কোনটা, দেখো এডি। তাহলে আমি যদি মান বসিয়ে দেই, এই এডিটা তো আমার অতিরিক্ত, এই এডিটা হচ্ছে আমার অতিরিক্ত। তো এইটা যদি বের করতে চাই, দেখো এটা কি ভূমি না? এটা কিন্তু ভূমি। তাহলে যদি এটা ভূমি থাকে ধরো cos, তাহলে cos আলফা, আমরা জানি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ, জানি। দেখো এ হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। যারা বুঝো না তাদের বলছি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব, ঠিক আছে। আর সন্নিহিত বাহু হচ্ছে ভূমি আর বড় বাহুটা হচ্ছে অতিভুজ। সবচেয়ে বৃহত্তর বাহু হচ্ছে অতিভুজ আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। এই অনুসারে লিখছি cos আলফা সমান লম্ব বাই ভূমি বাই অতিভুজ। সুতরাং তুমি কি লিখতে পারো? এডি সমান কি লিখতে পারি? এই ক্ষেত্রে দেখো এডি সমান লিখতে পারি হচ্ছে এসি cos আলফা, তার মানে আমি এডি সমান কি বসাইতে পারি এখানে? তাহলে এডি সমান কিন্তু আমি পেয়ে গেছি, এডি সমান কত পেয়ে গেছি? এসি cos আলফা। এখন তুমি এক নঙ্গে মান বসিয়ে দাও, তো এক নঙ্গে তুমি যদি মান বসাও তাহলে কি পাচ্ছ? এটা হচ্ছে পি স্কয়ার প্লাস 2 ইনটু পি আর এডি সমান কত পেয়েছো? এসি cos আলফা। কি পেয়েছো এখানে? এসি cos আলফা প্লাস হচ্ছে এই যে দেখো প্লাস হচ্ছে এসি স্কয়ার, কেন? কারণ দেখো এই যে এটা হচ্ছে তোমার 2 নং, এটা হচ্ছে 2 নং আর এটা ধরে নাও তোমার 3 নং, এটা হচ্ছে 3 নং। তাহলে আমরা এখানে কি করছি? 2 নং এবং 3 নং এর মান বসিয়ে 2 এবং 3 নং এর মান বসিয়ে 2 নং এ পেয়েছি এডি সমান হচ্ছে এসি cos আলফা, 3 নং এ পেয়েছি আর 3 নং এ পেয়েছি কত? দেখো 3 নং এ পেয়েছি হচ্ছে এসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, কারণ এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো এই ক্ষেত্রে মান বসিয়ে দাও। এখন কি পাচ্ছ তুমি? তাহলে পি স্কয়ার প্লাস হচ্ছে
2p q cos আলফা প্লাস হচ্ছে q স্কয়ার। তার মানে এটা দেখো, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, তো তুমি কিন্তু পেয়ে গেছো। তাহলে দেখো এই যে s এর সমান কত q, s সমান q, তাহলে এই যে p স্কয়ার প্লাস 2pq, এই যে p আর এখানে হচ্ছে q, s এর সমান হচ্ছে q cos আলফা প্লাস হচ্ছে q স্কয়ার। সো এইটাই হচ্ছে আমাদের। সুতরাং এই যে ডেটা লিখছি, সুতরাং তুমি লিখে ফেলতে পারো। সুতরাং r সমান যেটা আসবে রুট ওভার r সমান দাঁড়াবে হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos আলফা। এইটা হচ্ছে লব্ধি, এই হচ্ছে লব্ধি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। তা আমরা যেটা পেয়েছি এটা সবটা হচ্ছে কি লব্ধির মান, যা পেয়েছি সেটা হচ্ছে লব্ধির মান। আচ্ছা, লব্ধির মান তো গেল, এবার আসলে লব্ধির দিক নির্ণয়। যা পেয়েছি সেটা হচ্ছে লব্ধির মান। তাহলে লব্ধি পেয়েছি হচ্ছে লব্ধির মান আর ইকুয়াল টু পেয়েছি রুট ওভার p স্কয়ার প্লাস হচ্ছে q স্কয়ার প্লাস 2p q cos আলফা। ওকে ফাইন। এবার আসলে লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়। তো লব্ধির দিক নির্ণয় আমি খুব সহজভাবে তোমাদের প্রিন্সি শিখিয়ে দেব, এত সময় নেব না। তো লব্ধির দিক যদি নির্ণয় করতে চাও, ধরে নাও লব্ধির দিক বলতে কি বোঝায়, লব্ধির দিক বলতে আসলে কি বুঝো মাথায় রাখবা। লব্ধির দিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ওই লব্ধিটা মূল ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে। দিক মানে হচ্ছে কোণ, দিক মানে কি, এই যে দিক বলতে কোণ বোঝায়, কোণ বা যেটাকে বলি অ্যাঙ্গেল, কি বলি আমরা এটাকে অ্যাঙ্গেলকে বোঝায়। দিক বলতে কি বোঝায়, দিক বলতে কোণ বা অ্যাঙ্গেলকে বোঝায়। কোণ বা অ্যাঙ্গেল মানে ডিগ্রি বা রেডিয়ান যেটা পাও এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে কোণ বলতে যেটা, তাহলে এইখানে তোমার লব্ধির দিক বলতে কি বোঝায়, এটা যদি বুঝি লব্ধির দিক সেটা হচ্ছে তোমার, লব্ধির দিক বলতে বোঝায় মূল ভেক্টরের সাথে লব্ধি কত কোণে আছে, কত কোণে ক্রিয়া করছে, এই। তো লব্ধির দিক বলতে আসলে কি বোঝায়, লব্ধির দিক বলতে বোঝায় মূল ভেক্টরের সাথে লব্ধি কত কোণে ক্রিয়া করছে। এখন সেটা হতে পারে মূল ভেক্টর তো দুইটা আছে এখানে, তো মূল ভেক্টর কয়টা পেয়েছি, একটা ছিল হচ্ছে p, একটা মূল ভেক্টর p, আর একটা পেয়েছি কত q। এই দুইটা ভেক্টর কিন্তু ছিল, এই দুইটা ভেক্টরে কিন্তু আমি চিত্রটা একটু নতুন করে আঁকছি, কি বিজিবি হয়ে গেছে একটু। তো তাহলে দেখো এই যে ছিল আমাদের আলফা, মধ্যবর্তী কোণ ছিল কত আলফা। তো মধ্যবর্তী কোণ যদি আলফা থাকে, এই ভেক্টরটা ছিল আমার p, এই ভেক্টর ছিল আমার q। আচ্ছা, এখন এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের লব্ধি। এটা যদি লব্ধি হয় তাহলে লব্ধির সাথে p ভেক্টর কত কোণে আছে, ধরো p ভেক্টরটা আছে θ 1 কোণে, θ 1 কোণে আছে, তাহলে q ভেক্টরটা কত কোণে আছে, θ 2 কোণে আছে। এইটা হচ্ছে লব্ধি, যে লব্ধি p ভেক্টরের সাথে লব্ধি r, লব্ধি ভেক্টর কোনটা r, এই লব্ধি r ভেক্টর p ভেক্টরের সাথে θ 1 কোণে ক্রিয়াশীল, তাহলে এইটা হচ্ছে তার দিক হচ্ছে θ 1। তাহলে p ভেক্টরের সাথে লব্ধির দিক হচ্ছে θ 1। একই ভাবে আমি বলবো q ভেক্টরের সাথে লব্ধির দিক হচ্ছে θ 2 হবে। তো আমি যদি এখানে মান বের করতে চাই যে লব্ধির দিক, আমি p ভেক্টর দ্বারা আমি ধরছি, দেখো যে p ভেক্টরের সাথে লব্ধি θ 1 কোণে ক্রিয়াশীল, লব্ধি 1 কোণে ক্রিয়াশীল, ঠিক আছে। সুতরাং আচ্ছা ক্রিয়াশীল, যদি ক্রিয়াশীল থাকে তাহলে দিক হবে, দিক নির্ণয়ের সময় তুমি যেটা ব্যবহার করো সেটা হচ্ছে tan θ 1। এই মানে হচ্ছে p এবং r এর মধ্যবর্তী কোণ, এর দ্বারা হচ্ছে p এবং r এর মধ্যবর্তী কোণ। তো p এবং r এর মধ্যবর্তী কোণ tan θ হচ্ছে, দেখবা যে যার সাথে কোণ উৎপন্ন হয়েছে, কার সাথে আছে কিনা p, যার সাথে কোণ উৎপন্ন হয়েছে তার সাথে আছে কি p, তাহলে p মুক্ত প্লাস p হচ্ছে মুক্ত। p যদি মুক্ত থাকে তাহলে অপর বাহু, অপরটার একটা হচ্ছে লম্ব উপাংশ, মনে রাখো লম্ব উপাংশ হচ্ছে তোমার কোন ভেক্টর লম্ব উপাংশ sin এখানে যদি থাকে যে কোনটা ধরবাম, তো দুইটা ভেক্টর তার কত কোণে sin আলফা, তাহলে এখানে আছে q sin আলফা আর হচ্ছে q cos আলফা, মনে রাখবা।
তো অপর ভেক্টরের উলম্ব উপাংশ আর একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ sin আলফা q sin আলফা হচ্ছে উলম্ব উপাংশ আর q cos আলফা হচ্ছে অনুভূমিক উপাংশ। এটা হচ্ছে তোমার উলম্ব উপাংশ, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। cos থাকলে কি করে বুঝবো আমি, মনে রাখবা যে যদি cos থাকে অনুভূমিক উপাংশ নির্দেশ করে। অনুভূমিক উপাংশ sin থাকলে লম্ব উপাংশ। যদি cos থেকে সাইনটা আসে, তাহলে মনে রাখার জন্য, এটা সহজ মনে রাখার জন্য লিখলাম যদি সেখানে মূল ভেক্টরটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে দুটো ভেক্টর দেখতে পাচ্ছ, যে ভেক্টর দুটো প্রথম আমরা বিবেচনা করেছিলাম, ওই ভেক্টর দুটোই হচ্ছে আমাদের মূল ভেক্টর। তাহলে আমার মূল ভেক্টর হচ্ছে p এবং q, আর লব্ধি ভেক্টর হচ্ছে p এবং q এর লব্ধি হচ্ছে r। বিষয়টা কেমন, ধরো যে তুমি এবং তোমার বন্ধু বিয়ে বাড়িতে গেছো। মনে করো বিয়ে বাড়িতে যাওয়ার পরে জামাইকে তোমার বন্ধুর বিয়ের দাওয়াতে গেছো। এখন ধরো তোমার বন্ধুর তুমি দাওয়াতে গেছো কিন্তু বিনা দাওয়াতে গেছো, সে দাওয়াত দেয় না তোমার, বুঝছো। এখন কেন দাওয়াত দেয় না সেটা যদি আমার কাছে প্রশ্ন করবে, সেটা হচ্ছে একটু জটিল হইতে পারে। যে দেখা গেল কি যে তুমি তোমার বন্ধু যখন বিনা দাওয়াতে দাওয়াত খাইতে গেছো, বন্ধু তোমার দাওয়াত দেয় না, কেন দাওয়াত দেয় না? সেখানে অনেকগুলো কারণ থাকতে পারে। কেমন কারণ থাকতে পারে? হতে পারে যে তুমি তার বউকে মনে করো যে তার বউকে তুমি প্রপোজ করছিলাম, এই জন্য সে আগে দাওয়াত দেয় নাই, বুঝছো। অথবা অন্য কোনো কারণ হইতে পারে আর কি। তো যাই হোক, কোনো কারণবশত আগে বসত বা তোমার দাওয়াতটা দেয় নাই, এখন তুমি দাওয়াতে গেছো, তুমি কি করছো? তোমরা দুই বন্ধু কি করছো? জামাইয়ের দুই পা ধইরা, বুঝছো, টাইনা, দুই হাত ধরে, এক হাতে এভাবে ধরছে আর এক হাত ধরছে, ধরে মনে করো নিয়ে যাইতেছো। এখন ওই দিকে টানতেছে একজন, আর একদিকে এইদিকে, বলতেছে তুই এইদিকে আয়, ও বলে তুই এইদিকে আয়। এখন এই যে দুইজন এই কাজটা করতেছো, করার ক্ষেত্রে কি হচ্ছে, দুইজন দুই দিকে টানার ফলে তোমার বন্ধু ছোটা মাঝখান দিয়ে বরাবর যাওয়া শুরু করছে। এই দুইজনের লব্ধির কারণে, টানাটানির কারণে দেখা যাচ্ছে ওইদিকেও যাচ্ছে না, সে ওইদিকেও যাচ্ছে না, কারণ দুই দিক দিয়ে টানা হচ্ছে। এই দুই দিকে টানার কারণে সে যাচ্ছে তাদের মাঝ বরাবর, যাচ্ছে কোন দিক দিয়ে, তাদের মাঝ বরাবর চলা শুরু করছে। এই যে মাঝ বরাবর চলা শুরু করছে, এইটা হচ্ছে তার লব্ধি। যে জামাই যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে লব্ধি, আর ওই যে যারা টানতেছিল তারা হচ্ছে মূল ভেক্টর। বুঝতে পারছো? যারা টানতেছিল তারা হচ্ছে মূল ভেক্টর, আর জামাই যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে তাদের লব্ধি। আচ্ছা, তাহলে এখন দেখো, এখন আমরা একটু দেখি। এখন আমরা এখানে লব্ধিটা বের করছি, লব্ধির দিকটা। তাহলে এখন কি বলছি, যার সাথে থাকবে, যার সাথে কোণ উৎপন্ন করবে, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে মুক্ত। আর যার সাথে থাকবে না, কার সাথে নাই লব্ধিটা, এখন এই থিটা ওয়ান কার সাথে নাই, কিউ এর সাথে নাই। কিউ এর সাথে না থাকলে মনে করো উলম্ব উপাংশ হচ্ছে এটা, অনুভূমিক উপাংশ হচ্ছে কিউ cos আলফা। কি দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে লব্ধির দিক। সুতরাং লব্ধির দিক যেটা আসবে সেটা হচ্ছে থিটা ওয়ান সমান হচ্ছে tan ইনভার্স। tan ইনভার্স আসবে হচ্ছে তোমার q sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে p প্লাস q cos আলফা। এইটা হচ্ছে লব্ধির দিক। তো চূড়ান্ত দিক হচ্ছে থিটা ওয়ান। এই থিটা ওয়ান সমান tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে p প্লাস q cos আলফা। একইভাবে এটা যদি বুঝে থাকো, যদি এটা স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, এটা তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, সো দেখো, যদি স্ক্রিনশট হয়ে থাকে, এবার আমরা একটু দেখি। সো এইটা তো হয়ে থাকে, ঠিক একইভাবে দেখো, তাহলে আমরা কিন্তু পি ভেক্টরের সাথে যে লব্ধিটা পেয়েছি এখানে লিখে রাখি। পি ভেক্টরের সাথে লব্ধি 1 সমান পেয়েছি, থিটা 1 সমান tan ইনভার্স পেয়েছি হচ্ছে q sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে p প্লাস q cos আলফা। এই লব্ধি। এখন আসি কিউ ভেক্টরের সাথে। দেখো, এখন কিউ ভেক্টরের সাথে লব্ধি থিটা 2 কোণে ক্রিয়াশীল। লব্ধি কত কোণে ক্রিয়াশীল? থিটা 2 কোণে ক্রিয়াশীল। যদি থিটা 2 কোণে ক্রিয়াশীল হয়, তাহলে আমরা এখানে আসবে থিটা 2।
tan থিটা 2 সমান এখন চেঞ্জ হবে এখানে। এখন লব্ধিটা কার সাথে সরে গেছে দেখো। এখন কিন্তু থিটা 2 এর সাথে p এর কোনো সম্পর্ক নাই। থিটা 2 এর সাথে p এর সম্পর্ক নাই। তাহলে থিটা 2 এর সাথে লব্ধি আছে। তাহলে q এবং r এবং q এর মধ্যবর্তী কোণ। এই যে থিটা 2, এই যে থিটা 2 টা আসলে কি? থিটা 2 হচ্ছে r ও q এর মধ্যবর্তী কোণ। r এবং q এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা 2। তাহলে আমার এই থিটা 2 টা বের করতে হবে। থিটা 2 ই হচ্ছে q ভেক্টরের সাথে লব্ধির দিক। q ভেক্টরের সাথে লব্ধির দিক হচ্ছে থিটা 2। তাহলে থিটা 2 যদি লিখি এখানে, তাহলে আগের মতো করে এখন কার সাথে আছে লব্ধি? এখন লব্ধি আছে q ভেক্টরের সাথে। তাহলে এখন q মুক্ত, q মুক্ত, q মুক্ত প্লাস প্লাস দাও। প্লাস হচ্ছে যার সাথে নাই তার উলম্ব উপাংশ। কার সাথে নাই? p ভেক্টরের সাথে নাই। তাহলে p ভেক্টরের মানের উলম্ব উপাংশ কত? p sin আলফা। এখন আসবে কি? p sin আলফা আসবে, কারণ কি তাদের মধ্যবর্তী কোণ আলফা। এখন বলতে পারো যে আমরা এখানে আলফা দিচ্ছি কেন? আলফা হচ্ছে p এবং q এর মধ্যবর্তী কোণ। যখন আমরা বের করতে যাব তখন আলফার সাহায্যে বের করতে হবে যে তাদের মূল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল। মূল ভেক্টরের মধ্যবর্তী কোণের সাপেক্ষেই তোমাকে লব্ধি ভেক্টরের দিক এবং মান নির্ণয় করতে হবে। তাহলে নিচে কি আসবে? তাহলে আসবে হচ্ছে p cos আলফা। তাহলে এই যে এটা পেয়েছি, তার মানে থিটা 2 সমান কত হবে এখন? তাহলে থিটা 2 সমান আসবে হচ্ছে তোমার এখানে আসবে হচ্ছে p sin আলফা। এখানে তোমার q হয়ে যাবে আর এটা হয়ে যাবে কি p। এই যে आंसर। তাহলে আমরা এটা যদি বের করতে চাই তাহলে এইখান থেকে দেখো q2 সমান যেটা দাঁড়াচ্ছে, q2 সমান দাঁড়াচ্ছে হচ্ছে tan ইনভার্স p sin আলফা ডিভাইড বাই হচ্ছে q প্লাস p cos আলফা। বাস এটা পাচ্ছি আমরা। তাহলে এইটা হচ্ছে লব্ধির দিক। এখন তুমি লব্ধির দিক কোনটা বের করবা? লব্ধির দিক কোনটা বের করবা সেটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। তুমি একটা বের করবা, যে কোনো একটা, হয় p ভেক্টরের সাথে নয়তো q ভেক্টরের সাথে, হয় p ভেক্টর নয়তো q ভেক্টরের সাথে লব্ধির মানটা বের করবা। সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পারছো? একটু কমেন্টে জানিয়ে দাও তাড়াতাড়ি। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও বুঝতে পারছো কিনা। তাড়াতাড়ি 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 একটু কমেন্টে জানিয়ে দাও বুঝছো কিনা। আমরা এখানে কি কি পেয়েছি? যদি না বুঝে থাকো একটু কমেন্টে জানাও যে বুঝি নাই। এইখানে একটু ট্রিক্সের মাধ্যমে বসাবা। যার সাথে লব্ধি থাকবে তার মান বসবে শুধু, তার সাথে কোনো সাইন থাকবে না, কজ থাকবে না। যেহেতু লব্ধি এখানে q2, দেখো q2 থিটা 2 কার সাথে আছে? থিটা 2 এখন q আর p এর মধ্যবর্তী কোণ। লব্ধির দিক নির্ণয় করতে গেলে q এর মান যার সাথে থাকবে তার মান, এবং অপর ভেক্টরের উলম্ব উপাংশ ডিভাইডেড বাই লম্ব উপাংশ, উলম্ব উপাংশ ডিভাইডেড বাই অনুভূমিক উপাংশ। অনুভূমিক অপর ভেক্টর কে p, তাহলে p এর উলম্ব উপাংশ ডিভাইডেড বাই p এর অনুভূমিক উপাংশ, p এর উলম্ব উপাংশ ডিভাইডেড বাই p এর অনুভূমিক উপাংশ। তো দেখি কে কে বুঝছো? সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও তাড়াতাড়ি। দিশে সরকার দেখবো না, চেঞ্জ হচ্ছে কষ্ট করে একটু দিয়ে আছে আজকে তারপর দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের যেটা বললাম যে তোমরা যদি লব্ধির দিক নির্ণয় করতে চাও, প্রথমে দেখবা তুমি কোন ভেক্টরের সাথে লব্ধি বের করতে চাও। মূল লব্ধি কিন্তু আগেই বলেছি মূল ভেক্টরের সাথে কত গুণে লব্ধি ক্রিয়াশীল, এটা তার দিক। দিক বলতে বোঝায়, লব্ধির দিক বলতে বোঝায় যে কোনো ভেক্টরের সাথে লব্ধি কত গুণে ক্রিয়াশীল, যে কোনো ভেক্টরের সাথে লব্ধি কত গুণে ক্রিয়াশীল সেটাকে বোঝাচ্ছে। তো যে কোনো ভেক্টরের সাথে লব্ধি কত গুণে ক্রিয়াশীল সেটা যদি বোঝায়, তাহলে আমি p ভেক্টরের সাথে লব্ধি কত গুণে ক্রিয়াশীল, আরো কি থিটা 1 গুণে, তাহলে থিটা 1 কোণে যদি ক্রিয়াশীল হয় তাহলে কি দিতে পারি এখানে? তাহলে দেখো, তাহলে থিটা 1 কোণে ক্রিয়াশীলের জন্য আমি লিখেছিলাম এখানে কত? তাহলে থিটা 1 এর জন্য আমি লিখেছিলাম হচ্ছে থিটা 1 এর জন্য যার সাথে ক্রিয়াশীল, দেখো সরাসরি লিখছি, সরাসরি যদি লিখো তাহলে থিটা 1 সমান tan ইনভার্স, আগে লিখো tan ইনভার্স, লিখে একটা টার্ম দিয়ে দাও, দিয়ে এবার দাও। আমি যদি p ভেক্টরের সাথে বের করতে চাই, তাহলে p এর সাথে লব্ধি কত কোণে ক্রিয়াশীল? থিটা কোণে। তাহলে থিটা কার সাথে আছে? p এর সাথে। তাহলে p মুক্ত মানে p এর মান বলবে শুধুমাত্র, এখানে p এর সাথে কোনো উপাংশ বা অংশ যুক্ত হবে না। তাহলে q এর সাথে এখন তার মানে অপর দুইটার, তাহলে p যদি মুক্ত থাকে অপর দুইটার অপর ভেক্টরের লম্ব উপাংশ ডিভাইডেড বাই অনুভূমিক উপাংশ। তাহলে লম্ব উপাংশ q cos q sin আলফা আর অনুভূমিক উপাংশ q cos আলফা। বাস এটা ঠিক এইভাবে আমরা মানগুলি বের করে নেব। সবাই কি বুঝছো? এখন বুঝছো সবাই? একটা বিষয় দেখো, এই ধরো একটা ভেক্টর যাচ্ছে, এই একটা ভেক্টর যাচ্ছে, এটা ধরো যে একটা ভেক্টর a আর এদিকে যাচ্ছে ভেক্টর b। এখন এদের মধ্যবর্তী কোণ কত আছে? ধরো যে মধ্যবর্তী কোণ আছে হচ্ছে
থিটা, মধ্যবর্তী কোণ আছে কত থিটা, এটা তো আপনাদের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এ ও বি এর এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা এবার আসো লব্ধি। এবার ধরো এদের লব্ধিটা হচ্ছে আর, এদের লব্ধি হচ্ছে কি আর। আচ্ছা তাহলে এখন যেটা পাচ্ছি এ ও বি এর লব্ধি, লব্ধি আর লব্ধি সমান হচ্ছে আর, লব্ধি সমান হচ্ছে আর। আচ্ছা এবার যদি আমি দিক নির্ণয় করতে চাই যে এদের দিক নির্ণয়, তাহলে এখন দেখো যারা বোঝো না দিক নির্ণয়টা, এখন আমি লব্ধির সাথে দিক নির্ণয় করছি, আবার দেখাচ্ছি একটা এক্সাম্পল। তো ধরে নাও এই যে লব্ধিটা এ ভেক্টরের সাথে, ধরো যে এ ভেক্টরের সাথে কি কোণে ক্রিয়াশীল আছে, ধরো যে আলফা কোণে ক্রিয়াশীল। এখন সূত্র চেঞ্জ করে ধরো যে, তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে এ ভেক্টর ও আর ভেক্টর এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ সমান হচ্ছে আলফা, মধ্যবর্তী কোণ সমান হচ্ছে আলফা। তাহলে আলফা, আচ্ছা আলফাই হলো এ ভেক্টরের সাথে লব্ধির দিক, একটু ভালো করে দেখো। তাহলে যে আলফা কোণটা পেয়েছি, আলফাই হচ্ছে এ ভেক্টরের সাথে লব্ধির দিক। কার দিক? লব্ধির দিক। কার দিক? আর এর দিক। তাহলে আর কে? লব্ধি। আর হচ্ছে এখানে লব্ধি। তাহলে এইভাবে আমরা এটা বের করতে পারবো। আচ্ছা যদি এটা বের করে ফেলি আমরা এখান থেকে, আলফাই হলো যদি আমাদের আলফাই যদি এ ভেক্টরের সাথে লব্ধির দিক হয়, আচ্ছা তাহলে বের করে ফেলাম আমরা লব্ধির দিকটা, এটা লব্ধির দিকটা বের করে ফেলাম। তাহলে আলফাই হলো এ ভেক্টর সাথে, এখন এটা যদি বের করতে চাই আগের সূত্র, তাহলে আমাদের কি আলফা বের করব, আলফা সমান tan ইনভার্স একদম বলে দিচ্ছি। দেখো এবার দেখো ভি ভেক্টরে দেখো বি এর লম্ব উপাংশ বি এর লম্ব উপাংশ হচ্ছে, দেখো বি এর লম্ব উপাংশ হচ্ছে তোমার বি সাইন বাই বি সাইন থিটা, এই থিটা মোট দুইটা মোট, এই থিটাটা আসবে কি জানো, লম্ব উপাংশটা আসবে হচ্ছে টোটাল মধ্যবর্তী কোণ কত ছিল, মূল কত ছিল, মূলটাকে থিটা না, যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ ছিল কি থিটা। মূল যখন মানে হচ্ছে উপাংশ বের করার সময় কি এইটুকু আসবে না, উপাংশ বের করার সময় আমাদের এই যে আলফা কি আছে, এই যে ছোট কোণটা এটা ধরবো না, উপাংশ বের করতে গেলে সমগ্র কোণ, মোট কোণ, সমগ্র কোণ কত থিটা, যে টোটালটা উপাংশ বের করার সময় এই টোটালটা দিচ্ছি আমরা এখানে। আচ্ছা এটা, আচ্ছা বি এর অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ, এইখানে বি এর অনুভূমিক উপাংশ হচ্ছে তোমার বি cos থিটা, বি cos আলফা, বি cos থিটা। আচ্ছা এটা গেল। এবার আসি এ এর ক্ষেত্রে, এখানে ভেক্টর বি এর ক্ষেত্রে। আচ্ছা এবার এ, তো এ ভেক্টরের এর লম্ব উপাংশ, সমান হচ্ছে এ সাইন থিটা, আর এর অনুভূমিক উপাংশ, এ cos থিটা। আচ্ছা এটা দেখো, এই দুটো যদি মনে রাখতে হয়, এখন দেখো তাহলে আমি কি বলেছি এখানে বলেছি যার সাথে বাংলায় মনে রাখবা, যার সাথে লব্ধি তার মান প্লাস হচ্ছে অপরটির অনুভূমিক উপাংশ, আর এখানে আসবে হচ্ছে অপরটির লম্ব উপাংশ। এই যে দেখো এইরকম। এখন যদি না পারো কি বলবো, এখন যদি না বুঝো তাহলে কিছু করার নেই। এরপর যদি না বুঝো, এরপর যদি বলো যে মাথার উপর দিয়ে যায়, তাহলে দেখো tan আলফা সমান tan ইনভার্স। তো বলছি কি এখানে দেখো এ ভেক্টর কার সাথে লব্ধি, দেখো যার সাথে লব্ধি
এই যে যেহেতু আলফা সমান দিয়েছি, কেন কোন দিয়েছি কি আলফা, ঠিক আছে। তো আলফা কার সাথে, যার সাথে লব্ধি তার মান, আলফা কার সাথে আছে, এই লব্ধি আলফা কার সাথে আছে, এ এর সাথে, যার সাথে লব্ধি, যার সাথে লব্ধি তার মান। তাহলে দেখো যার সাথে লব্ধি, কার সাথে লব্ধিটা আছে, লব্ধি তো এ এর সাথে। এই আলফার ক্ষেত্রে আলফার মধ্যবর্তী কোণ আর এবং এ, তাহলে যার সাথে লব্ধি, কার লব্ধি, এ এর মান, তাহলে এ এর মান, এর মান কত, এ ভেক্টরের মান হচ্ছে এ। আর বলছি অপরটির লম্বাংশ, তাহলে অপরটি কে, বি, এখানে অপরটি কে, যদি এ এর মান বসায় তাহলে অপর ভেক্টর বলতে তো বি কে বোঝায়। তো বি এর লম্বাংশ কত, তো বি এর লম্বাংশ হচ্ছে বি sin আলফা, বি sin থিটা, বি sin থিটা কি বলছে, অপরটির অনুভূমিক উপাংশ, তাহলে বি cos থিটা, বি cos থিটা, এই তো। এবার যদি তুমি এটা বের করো, ধরো এটা বিটা, এটা কত আছে, বিটা, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এখন দেখো বিটা যদি বের করতে চাই, এটা বি আর এটা কিন্তু বিটা, আচ্ছা এটা গামা ধরছি, মধ্যবর্তী কোণ কত আছে, গামা। তাহলে এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ গামা সমান হচ্ছে tan ইনভার্স, আগের মতো করে দেখো, এই আলফা গামাটা কার মধ্যবর্তী কোণ, গামা হচ্ছে বি ও আর এর মধ্যবর্তী কোণ কত আছে, গামা, বি ও আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, গামা। তাহলে গামা যার সাথে লব্ধি তার মান, যার সাথে লব্ধি, কার সাথে লব্ধিটা আছে, বি এর সাথে। এই গামার ক্ষেত্রে, গামা যখন কোণ, তখন গামার ক্ষেত্রে কি হবে, এই গামা হচ্ছে আর এর দিক, এই গামাই হচ্ছে আর এর দিক, কার সাথে দিকটা, কার সাথে প্রশ্ন করো, কার সাথে, বি এর সাথে, তাই না, বি এর সাথে দিক, তাহলে কি হবে, বি এর মান, যার সাথে লব্ধি তার মান, যার সাথে লব্ধি তার মান, প্লাস অপর ভেক্টরের অনুভূমিক উপাংশ, অপর ভেক্টর কি, এখানে এ, কারণ দুইটা ভেক্টর আছে এ এবং বি, তাহলে অপর ভেক্টর কে, এ, এর অনুভূমিক উপাংশ কত আছে, এর অনুভূমিক উপাংশ কত, দেখো a cos থিটা, অনুভূমিক উপাংশ হচ্ছে a cos থিটা, তার মানে কি বসবে এখানে, a cos থিটা, বাস। অপরটা কি আছে এখন, অপরটির লম্বাংশ, অপরটি বলতে a, b এর অপরটি বলতে কি, অপর বলতে এখানে বোঝাচ্ছে b, যদি থাকে তাহলে b এর উল্টাটা অপরটি হচ্ছে a, আর a টাকে বোঝাচ্ছে b, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসাবো কত, বসাবো হচ্ছে এখানে a sin থিটা। এবার বলো এখন কি কাজ, হ্যাঁ আচ্ছা যদি বুঝা হয়ে থাকে বাস, তাহলে আমাদের এখন এই সামুদ্রিক সূত্রের বিভিন্ন ক্ষেত্র আছে, আমরা একটু দেখবো সেটা। সামুদ্রিক স্পেশাল কেস, এই কেসগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইগুলো কিন্তু প্রশ্নে এসে থাকে। তো দেখো বিশেষ কেস, সামুদ্রিক সূত্রের বিশেষ কেসগুলো, বিশেষ কারণগুলো আমরা দেখি। বিশেষ কারণ হচ্ছে এক, প্রথম, যদি আলফার মান কত ছিল, দুইটা ভেক্টর আমরা পেয়েছিলাম, দুইটা ভেক্টর পেয়েছিলাম, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা ছিল হচ্ছে কিউ ভেক্টর, মূল ভেক্টর, এদিকে ছিল এটা আর এদিকে, আর লব্ধি ছিল হচ্ছে এদিকে, লব্ধি ছিল আর লব্ধি আর মানে হচ্ছে কি পি প্লাস কিউ, লব্ধি আর মানে হচ্ছে পি প্লাস কিউ। তুমি সামুদ্রিকটা এখানে নিতে পারো, এরকম ভাবে সামুদ্রিকটা এরকম ভাবে এখানে নিতে পারো, এই ক্ষেত্রে হচ্ছে কিউ, এটা হচ্ছে কি পি, কারণ সামুদ্রিক বিপরীত ভাবে পরস্পর লম্বা। আর এই ক্ষেত্রে আমরা লব্ধি পেয়েছিলাম আর সমান, লব্ধি আর শুধু আর পেয়েছিলাম, আর সমান পেয়েছিলাম কত, পেয়েছিলাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 p q cos আলফা, এটা পেয়েছিলাম আমরা, যেখানে মধ্যবর্তী কোণ হচ্ছে কত, আলফা। এবার আমরা স্পেশাল cos আলফা মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধি কত, দেখো যদি এত হলে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হলে লব্ধি, তাহলে লব্ধি কত হবে, দেখো তো, তাহলে লব্ধি হবে আর ইজ লব্ধি, আর এখানে হচ্ছে তোমার দিক, লব্ধি আর এখানে হচ্ছে দিক, দেখো দিক কি হবে, তাহলে লব্ধি হবে দেখো r ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস হচ্ছে q স্কয়ার প্লাস হচ্ছে 2p q cos 0 ডিগ্রি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি রুট ওভার লিখতে পারি p প্লাস q হোল স্কয়ার সমান লিখতে পারি হচ্ছে p প্লাস q। সুতরাং r ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এটা, r সমান দাঁড়াচ্ছে এটা। তার মানে এখানে দেখো আমরা জানি cos 0 ডিগ্রির মান কত, আমরা তো জানি যে cos 0 ডিগ্রির মান সমান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, আর এখানে কি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস 2ab প্লাস, অথবা এটা দেখো এটা কি লেখা আছে, এটা মানে কি, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে 2ab, আর এর সঙ্গে জানি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আমরা জানি হচ্ছে এটা a প্লাস b হোল স্কয়ার। তো এইটা কিন্তু এরকম, আচ্ছা যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা কিন্তু r সমান পেয়েছি p প্লাস q। আচ্ছা এটা কিন্তু লব্ধি, তাহলে দিক কোন দিকে হবে, এখন দিক যদি বের করতে চাও তাহলে আমরা জানি হচ্ছে থিটা সমান, আচ্ছা থিটা
কত আছে দিকটা কি আছে দেখো দিক, তো দিক দিক ধরো হচ্ছে থিটা 1, এটা কত আছে থিটা 1 p ভেক্টরের সাথে কার আছে p, তো থিটা 1 সমান তুমি যদি বের করতে চাও তাহলে দেখো tan ইনভার্স দাঁড়াবে কত দেখো p ভেক্টর প্রথমে বসানো হচ্ছে p, এখানে বসাবে কি যেহেতু p এর সাথে এটা তাহলে p প্রথম হচ্ছে p প্লাস হচ্ছে q এর q sin এখানে q cos আলফা আর এখানে আসবে কত q sin আলফা প্লাস এখন তুমি এখানে মান বসাও, আলফা মান কিন্তু তুমি জানো, তাহলে q sin 0 ডিভাইড বাই হচ্ছে কত আসবে p প্লাস q। একটু ভালো করে দেখো তাহলে থিটা 1 সমান যেটা দাঁড়াবে tan ইনভার্স কত হয়ে যাবে 0 ডিভাইড বাই হচ্ছে কত 0 ডিভাইডেড বাই p প্লাস q সমান কত আছে tan ইনভার্স কত আছে 0 আর tan ইনভার্স 0 মানে কত 0, তাহলে দিক কত আছে সেটা ত্রিকোণে আছে, এগুলো স্পেশাল কেস হলো। তার মানে দেখো এর অর্থ কি দেখো তার মানে হচ্ছে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ, এটার অর্থ হচ্ছে দুইটা ভেক্টর দেখো এইটার অর্থ হচ্ছে আলফা যখন 0 ডিগ্রি তার মানে হচ্ছে p ভেক্টর যদি এদিকে যায় p ভেক্টর এদিকে q ভেক্টরটাও এদিকে, তার মানে সমমুখী, এটাকে বলি আমরা সমমুখী সমান্তরাল, অর্থাৎ এইটাকে বলতেছি আমরা সমমুখী সমান্তরাল। দুটি ভেক্টর যদি সমমুখী সমান্তরাল থাকে, সমমুখী মানে কি একই দিকে যায় তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। দুইটা ভেক্টর যখন সমমুখী সমান্তরালে হয় তাহলে সমমুখী সমান্তরালে থিটার মান কত ডিগ্রি 0 ডিগ্রি, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, সমমুখী আলফার মান হচ্ছে কত 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়ে যায়। তো মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে একই দিকে দুইটা ভেক্টর যাচ্ছে, তো একই দিকে যদি যায় তাহলে লব্ধিটাও ঠিক একই দিকে যাবে, তাহলে p যাচ্ছে এদিকে q যাচ্ছে এদিকে, তার মানে এদের মাধ্যমে যে লব্ধি ভেক্টর সৃষ্টি হবে সেটা হচ্ছে r, এই দুইটার মাধ্যমে লব্ধি ভেক্টর সৃষ্টি হবে কত r, তাহলে r এর দিকে হবে তাদের দিকে, তারা যেদিকে যাচ্ছিল দুইটাই সেদিকে হবে r এর দিক। সবাই কি বুঝছো? আচ্ছা দেখো পরেরটা, তো এর অর্থ এটা কিন্তু আরেকটা মিনিং করে, অর্থাৎ দুইটা ভেক্টর সমমুখী সমান্তরাল হলে ভেক্টর দ্বয়ের লব্ধি হচ্ছে ভেক্টরের লব্ধি হবে ভেক্টর দুটির যোগফলের সমান, ভেক্টর দুটির মানের যোগফলের সমান। এর অর্থ হচ্ছে দুটি ভেক্টর, এটা তাৎপর্য, দুটি ভেক্টর সমমুখী সমান্তরাল হলে ভেক্টর দ্বয়ের লব্ধি হবে ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। এটাই তাহলে দেখো এখানে এর অর্থটা কি, এর তাৎপর্যটা হচ্ছে দুটি ভেক্টর সমমুখী সমান্তরাল হলে ভেক্টর দ্বয়ের লব্ধি হবে ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। তো ভেক্টর দ্বয়ের যে লব্ধিটা মানে r, ভেক্টর দ্বয়ের লব্ধি হবে r, এই r হবে ভেক্টর দুটার মানের যোগফলের সমান, তাহলে এটাও p হচ্ছে একটা মান, q হচ্ছে মান, এই p এবং q এর যোগফলই হচ্ছে লব্ধি, মানে সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যাবে। দুটো ভেক্টর যদি সমমুখী সমান্তরাল হয় তো নরমালি বীজগাণিতিক নিয়মে যেটা আসে এখানে ঠিক সেটাই আসবে। খুব ইম্পর্টেন্ট কেস, এটা খুবই ইম্পর্টেন্ট কেস। আচ্ছা তারপরটা দেখি আমরা দ্বিতীয় কেসে আসি, আমরা যদি এটা বুঝে থাকো তখন দ্বিতীয়টা দেখো। সো দ্বিতীয়টা হচ্ছে যদি আলফার মানটা 180 ডিগ্রি হয়, ধরো যে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি, এত হলে আলফা মান যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হবে, আলফার মান 180 ডিগ্রি হওয়া মানে হচ্ছে p ভেক্টরটা যাচ্ছে এদিকে, q ভেক্টর যাচ্ছে এদিকে, তাহলে p ভেক্টর ধরে এদিকে, q ভেক্টর যাচ্ছে কি এদিকে, তার মানে এটা বিপরীতমুখী, এটাকে বলি আমরা বিপরীতমুখী। যদি দুইটা ভেক্টর এদেরকে বলি কি আমরা বিপরীতমুখী সমান্তরাল, এদেরকে বলি আমরা বিপরীতমুখী সমান্তরাল। একটা হচ্ছে সমান্তরাল, দেখো দুইটাই সমান্তরাল, সমান্তরাল কিন্তু দুই প্রকার, সমমুখী সমান্তরাল আর একটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল। সমমুখী সমান্তরালে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, সমমুখী সমান্তরালে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর বিপরীতমুখী যদি বিপরীতমুখী সমান্তরাল হয় তাহলে বিপরীতমুখী সমান্তরালে ভেক্টর দুটি লব্ধি হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। যদি সমমুখী সমান্তরাল হয় তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর যদি বিপরীতমুখী সমান্তরাল হয় মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি হয় সেটা যদি বুঝতে চাও আমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে তোমাদের পড়াইছি যে দুইটি ভেক্টর সমান্তরাল বিপরীতমুখী আছে, এই দুইটি ভেক্টরকে ঘূর্ণন কোণ
ঘূর্ণন সমতা যদি চিন্তা করো, আগের পজিশন দেখো, একমুখী করতে কত ডিগ্রি কোণ ঘোরাইতে হবে? দুইটা ভেক্টরকে একমুখী করতে দেখো এরকম ঘোরাইতে হয়েছে, দেখো এই দুই দিকে আছে, ঘোরাইতে হলে এই কোণ, মানে ঘোরাইতে হলে 180 ডিগ্রি কোণ ঘোরাইতে হবে। এই 180 ডিগ্রিটা হচ্ছে যত গুণে ঘোরাইয়া তুমি দুইটা ভেক্টরকে একই দিকে নিতে পারো, ওইটাই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। যত ডিগ্রি কোণে ঘোরালে দুইটা ভেক্টর, যত ডিগ্রি কোণে ঘোরালে দুইটি ভেক্টর একমুখী হবে, ওইটাই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, তাহলে মধ্যবর্তী কোণ যদি এটা হয়, তাহলে এটা পেয়েছি। এখন আমরা এই সূত্র অনুসারে দেখো, তাহলে লব্ধিটা কি পাচ্ছি? লব্ধিটা যেটা হবে r হবে p স্কয়ার প্লাস হচ্ছে q স্কয়ার প্লাস 2p q cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি আমি জানি। এখন দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস হচ্ছে 2p q cos -1। কেন -1 যদি বলো, তাহলে আমরা জানি হচ্ছে কারণ হচ্ছে যেহেতু cos 180 ডিগ্রি সমান হচ্ছে -1, এর কারণ হচ্ছে cos 180 ডিগ্রি মানেই হচ্ছে -1। আচ্ছা, তাহলে এখন মান বসিয়ে দাও। তাহলে এটাকে যদি বলি p স্কয়ার মাইনাস দেখো 2pq প্লাস হচ্ছে q স্কয়ার, তো আমি এটাকে লিখতে পারি, কত লিখতে পারি? লিখতে পারি হচ্ছে p - q হোল স্কয়ার লিখতে পারি। তো p - q হোল স্কয়ার মানে হচ্ছে p - q, দেখো p - q রুট স্কয়ারে কাটলে p - q। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে কি বিপরীতমুখী সমান্তরাল, এটা তো আমরা আগে লিখেছি বিপরীতমুখী সমান্তরাল। বিপরীতমুখী সমান্তরাল মানে হচ্ছে আলফা 180 ডিগ্রি, আলফা মান হবে 180 ডিগ্রি হবে। আচ্ছা, তো এর অর্থ হচ্ছে দুইটি ভেক্টর বিপরীতমুখী সমান্তরাল হলে দুইটি ভেক্টর বিপরীতমুখী সমান্তরাল হলে ভেক্টর দ্বয়ের লব্ধি হবে ভেক্টর দ্বয়ের বিগফলের সমান। ভেক্টর দ্বয়ের মানে বিগফলের সমান, আগেরটা ঠিক বিপরীত। সো ভেক্টর দুটির বিপরীত সমান্তরাল আছে, ভেক্টর দুটি বিপরীতমুখী সমান্তরাল হলে এখানে লিখা হচ্ছে, এখানে একটু লিখে দাও বিপরীতমুখী সমান্তরাল হলে এটাকে কিন্তু আমরা লব্ধির সর্বনিম্ন মান বলি, এটাকে আমরা বলেছি লব্ধির সর্বনিম্ন মান, এটাকে লব্ধির সর্বনিম্ন মান বলি, সর্বনিম্ন মান। তো লব্ধির সর্বনিম্ন মান কত ডিগ্রির জন্য হবে যদি প্রশ্ন বলে, তাহলে 180 ডিগ্রি। লব্ধির সর্বনিম্ন মান কার জন্য আসে? 180 ডিগ্রির জন্য। আচ্ছা, ওই পাশে লিখে রাখবে, আগের প্রশ্নের মধ্যে লিখে রাখো লব্ধির সর্বোচ্চ মান হবে কার জন্য। আগেরটার মধ্যে এখানে লিখো, ওইখানে যেটা পেয়েছিলা সেখানে লিখো হচ্ছে যেখানে তোমরা p + q পাইছো, এই p + q হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, এটা লিখে রাখো, লব্ধির সর্বোচ্চ মান এটা লিখো। তোমরা এর আগের যে কেসটা ছিল সেই কেসের মধ্যে লিখো হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে r সমান p + q, এটা লব্ধির সর্বনিম্ন মান, ওটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান। একটু দেখো। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে থাকলে দাও, তাড়াতাড়ি দাও, স্ক্রিনশট দিলে তাড়াতাড়ি দাও। এবার এটা দিকটা দেখে তো আমরা দিক, তো দিক যেটা হবে সেটা হচ্ছে দেখো, আমরা এই ক্ষেত্রে ধরো যে ছিল ধরো থিটা, এই ক্ষেত্রে ধরো থিটা সমান হচ্ছে tan ইনভার্স, এই ক্ষেত্রে থিটা সমান হচ্ছে tan ইনভার্স। তাহলে আমরা যেটা ধরবো এখানে আলফা সমান কিন্তু 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি। তো কোনটার সাপেক্ষে ধরবো? দুইটা ভেক্টর ছিল p এবং q, যদি আমি p এর সাথে ধরি তাহলে p প্লাস হচ্ছে q sin q cos আলফা, তাহলে এখানে হচ্ছে q sin আলফা। সো এটা যদি আমি জানি তাহলে এখানে বসাবো হচ্ছে tan ইনভার্স 1। আমি কিন্তু জানি sin আলফা মানে 180 ডিগ্রি, তো q cos, এই ক্ষেত্রে যেটা দেখবা যে q sin 180 ডিগ্রি মান কত। আচ্ছা, যদি sin 0 ডিগ্রি হয় তার মানে কিন্তু আমরা এটা লিখতে পারি এত ইনটু 0 ডিভাইডেড বাই হচ্ছে, ডিভাইড বাই কত হবে এখানে p প্লাস cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, এখানে থাকবে q। আচ্ছা, আলটিমেটলি এটা 0ই হবে, আলটিমেটলি tan ইনভার্স এখানে কি আসবে, এই 0 সমান কি আসবে, 0ই আসবে। আচ্ছা, এখন কোন দিকে ধরবো, এটার দিক কোন দিকে ধরবো আমি? তো এটার দিক যদি বের করতে চাও, এটার দিকটা ধরবো হচ্ছে কিভাবে ধরবো, এটার দিক বের করবো হচ্ছে এরকম ভাবে। দেখো, এটা দিক নির্ণয় মানে যদি 180 ডিগ্রি আলফা মান যখন 180 ডিগ্রি হয়ে যাবে, তখন যদি দেখো কন্ডিশন 1, যদি দেখো p is greater than q, লব্ধি যাবে
যাবে হচ্ছে পি বরাবর, লব্ধি পি বরাবর, বুঝছো? পি বরাবর ক্রিয়া করবে, পি বরাবর ক্রিয়া করবে, যে বড় তার দিকে। আচ্ছা, যদি দেখো কিউ গ্রেটার দেন পি, তাহলে লব্ধি এই ক্ষেত্রে লব্ধি যাবে হচ্ছে কিউ বরাবর ক্রিয়া করবে, কিউ বরাবর ক্রিয়া করবে। এটা গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়েছি যে পি বরাবর গেলে কি হবে, কিউ বরাবর গেলে কি হবে। তাহলে পি বরাবর কখন যাবে, যে মানে বিষয়টা দেখো, তুমি ধাক্কা দিচ্ছ, তোমার বন্ধু তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমি দুজন মুখোমুখি ধাক্কা দিচ্ছ, দুজন বিপরীত দিকে, তোমার বন্ধু তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমি তাকে ধাক্কা দিচ্ছ। তোমার শক্তি যদি বেশি থাকে তুমি কিন্তু তার ধাক্কা দিয়ে সরিয়ে নেবে, তাহলে কার দিকে লব্ধি ক্রিয়া করছে, তুমি যেদিকে বল ক্রিয়া করছো তার দিকে। তুমি যদি তোমার বন্ধুকে ধাক্কা দাও, কার উপর বেশি বল প্রয়োগ হচ্ছে, তুমি যদি বেশি জোরে ধাক্কা দাও তাহলে দেখা যাবে সে সরে যাবে কার দিকে, যেদিকে তুমি ধাক্কা দিয়েছো সেই দিকে। তো লব্ধিটাও ঠিক সেই দিকে ক্রিয়া করবে, অর্থাৎ বড় ভেক্টর দিকে, বড় ভেক্টরটির দিকে। আচ্ছা, লাস্ট কেস আসো, এখন যদি আলফার মান যদি 90 ডিগ্রি হয়, আলফার মান 90 ডিগ্রি, এর অর্থ হচ্ছে যদি ভেক্টর দ্বয় সমকোণে ক্রিয়া করলে, কিভাবে ক্রিয়া করলে, সমকোণে ক্রিয়া করলে, ভেক্টর দ্বয় সমকোণে ক্রিয়া করলে আমরা পাচ্ছি কত, আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি পাবো। সেই ক্ষেত্রে লব্ধি কত হবে, সেই ক্ষেত্রে লব্ধিটা দেখো, সেই ক্ষেত্রে লব্ধিটা আসবে সেটা p সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি। তো তোমরা হয়তো জানো যে cos 90 ডিগ্রি মান কত, এটা হচ্ছে p স্কয়ার প্লাস হচ্ছে q স্কয়ার। এইটাই কেন, কারণ এই যে টার্মটা আছে তুমি জানো হচ্ছে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, যেহেতু cos 90 ডিগ্রি মান 0, তার মানে এই টার্মটা কিন্তু আমার টোটালটা 0 হয়ে যাবে, এই টার্মের আমার পুরো অংশটাই 0 হয়ে যাবে। যদি পুরো অংশটাই 0 হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে, যদি এই অংশের পুরোটাই 0 হয়ে যায় আর 0 হয়ে গেলে দাঁড়াবে কি, লব্ধি আছে কত, আর সমান হচ্ছে এটা হচ্ছে লব্ধি, এইটা হচ্ছে তোমার লব্ধি। তাহলে দিক কোনটা হবে, তো লব্ধি এখানে পাচ্ছে, তো লব্ধিটা এই ক্ষেত্রে হবে কি, লব্ধি হবে দুইটা ভেক্টরের মানের বর্গের সমষ্টির বর্গমূল, বর্গের সমষ্টির দুইটা মানে ভেক্টর দ্বয়ের বর্গের সমষ্টির বর্গমূল। লব্ধি হবে ভেক্টর দ্বয়ের বর্গের সমষ্টির বর্গমূল। আচ্ছা, তো আরেকটা বিষয় আছে এখানে কেস, তার তৃতীয় হয়ে গেল, এটা হচ্ছে তৃতীয়। আর দিক যদি বের করতে চাও তাহলে দিকটা তো এখান থেকে বের করে ফেলবা, যে এখানে কি বসবা 90 ডিগ্রি বসো, এখন বসাবে কত, আলফা ছিল, তো এখানে বসাবে কি 90 ডিগ্রি, তার মানে কিউ থাকবে, এখানে কিউ থাকবে, কিউ এখানে থাকবে, কারণ কিউ কত, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তো sin 90 ডিগ্রি মান যদি 1 হয় তাহলে p প্লাস q sin এটার মান কত 0 হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু 0 হয়ে যাবে, কারণ cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, sin 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আচ্ছা, তো আমরা যেটা বসাবো এখানে সেটা হচ্ছে দেখো, বসাবো হচ্ছে tan ইনভার্স হচ্ছে q ডিভাইডেড বাই হচ্ছে p প্লাস 0, এই তাহলে দাঁড়াবে হচ্ছে তোমার tan ইনভার্স q প্লাস p, এটা হচ্ছে লব্ধি। লব্ধি হবে q এর মান ডিভাইড বাই p এর মান, তো q এর মান আর p এর মান বসাই দিলে লব্ধির মানটা পেয়ে যাবে, যে লব্ধির দিকটা পেয়ে যাবে, লব্ধি কোন দিকে কত গুণে ক্রিয়াশীল। এন্ড ফাইনালি যেটা আছে সেটা দেখো চতুর্থ, যে যদি p সমান q হয়, p সমান যদি q হয়, p সমান q এবং আলফা সমান যদি 120 ডিগ্রি হয়, কত 120 ডিগ্রি। আচ্ছা, এইটা যেটা, এটা কিন্তু এরকম ভাবে ক্রিয়া করবে, এটা হচ্ছে ধরো হচ্ছে q ভেক্টর, h p ভেক্টর, এই তৃতীয় গেজের চিত্রটা এরকম হবে, মধ্যবর্তী কোণ আলফা সমান কত আছে 100, মধ্যবর্তী কোণ আলফা সমান 90 ডিগ্রি। এই তৃতীয় গেজের ক্ষেত্রে কিন্তু এটা যে আলফা সমান কত ডিগ্রি 90 ডিগ্রি, অর্থাৎ p এবং q পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, p এবং q পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে p এবং q। চতুর্থ গেজে আসে এইটা, এর অর্থ হচ্ছে দেখো একটা এই হচ্ছে, তার মানে দেখো আলফা সমান 120 ডিগ্রি, আলফা সমান 120 ডিগ্রি, তো আলফা সমান 120 ডিগ্রি, p আছে এইদিকে আর q আছে কোন দিকে, q আছে ধরো এইদিকে, এই q আছে এইদিকে, তা p আর q মধ্যবর্তী কোণ কত আছে আলফা। তো এই অনুসারে যদি হয় তাহলে দেখা যাবে লব্ধি তোমার r সমান যেটা দাঁড়াবে p স্কয়ার প্লাস হচ্ছে q স্কয়ার প্লাস 2pq cos আলফার পরিবর্তে কত বসাবে 120 ডিগ্রি, আলফার পরিবর্তে কত বসবে 120 ডিগ্রি। তো এত যদি বসে তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq মান হচ্ছে হাফ, এটা মান হচ্ছে হাফ বসে, কারণ কি cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ বসবে।
তো এইটা পাচ্ছি আমরা। এখন পি স্কয়ার প্লাস হচ্ছে 2p স্কয়ার, এখানে 2 টা কাটা যাবে, এই হাফ, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস, এই 2 আর 2 কাটা, তাহলে এটা থেকে দাঁড়াচ্ছে তোমার p স্কয়ার, দেখো 2p স্কয়ার দাঁড়াচ্ছে হচ্ছে 2p স্কয়ার মাইনাস হচ্ছে p স্কয়ার, কেন হচ্ছে দেখো, তো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে p স্কয়ার, এখানে কাটা যাচ্ছে, জাস্ট হচ্ছে p স্কয়ার মাইনাস p স্কয়ার, p স্কয়ার এত, আচ্ছা মাইনাস হচ্ছে p স্কয়ার, তো দাঁড়াচ্ছে যে রুট ওভার p স্কয়ার, p স্কয়ার সমান হচ্ছে সরাসরি p, কেন আসছে দেখো, বিষয় হচ্ছে যেহেতু p সমান q, তার মানে p এর সবগুলো q এর পরিবর্তে p বসাতে পারি, যেহেতু p সমান q, তাহলে আমরা কি বসাতে পারি, p q এর পরিবর্তে p, তাহলে q স্কয়ার হয়ে যাবে কি p স্কয়ার, p সমান q হলে p স্কয়ার সমান q স্কয়ার বসালাম, আর এখানে p q, তার মানে কি p ডট p মানে কি p স্কয়ার, 2p স্কয়ার, কিন্তু এই যে মাইনাস আছে 2 আর 2 কাটা, 2 আর 2 কাটা, এই প্লাস এ মাইনাসে মাইনাস, 2 আর 2 কাটা, প্লাস এ মাইনাসে মাইনাস, তার ছিল এখানে p স্কয়ার, এই p স্কয়ার আর এই p স্কয়ার যদি কাটা যায় তাহলে কি থাকবে, p স্কয়ার আর p স্কয়ার কাটা, তার শুধু p স্কয়ার, রুট স্কয়ার কাটলে থাকে শুধুমাত্র p, তার মানে হচ্ছে দুইটা ভেক্টর যদি 100 সমান সমান, দুইটা ভেক্টর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে তাদের লব্ধি হবে যে কোনো একটি ভেক্টরের সমান। তো এটাকে আমরা লিখব কিভাবে, তাহলে এর উপরটা মুছে দিচ্ছি, সমান দুটি সমান সমান ভেক্টরের, দুটি সমান সমান ভেক্টরে, আজকে যে কেসগুলি করাচ্ছি দেখো, মেডিকেলের বিভিন্ন প্রশ্ন দেখো, ভার্সিটির কতগুলি প্রশ্ন এখান থেকে আসছে ভালো করে দেখো, যে কতগুলি এই চারটা কেসের উপর কতগুলি প্রশ্ন আছে সলভ করা যায়। দুটি সমান সমান ভেক্টরের ভেক্টর, দুটি সমান সমান ভেক্টর, ভেক্টর এত কোণে ক্রিয়াশীল হলে, ক্রিয়াশীল থাকলে তাদের লব্ধি হবে, তাদের লব্ধি ভেক্টর দ্বয়ের, তাদের লব্ধি হবে হচ্ছে ভেক্টর দ্বয়ের যে কোনো, ভেক্টর দ্বয়ের যে কোনো একটির সমান, যে কোনো একটির সমান। দেখো এখানে কারণ কি, দেখো এই যে r সমান কি আসছে ফাইনালে p, তাহলে এখানে দুইটাই সমান হবে, সবাই কি বুঝতে পারছো?